আজ আমরা বল ও চাপ এই অধ্যায়ের অন্তর্গত ঘর্ষণ ও তার পরিমাপ সম্বন্ধে আলোচনা করব। এর আগের ক্লাসে তোমরা ঘর্ষণ বল সম্বন্ধে জেনেছ। এখন আমরা দেখব ঘর্ষণ বলের হিসাব কিভাবে করা হয়। টেবিলের উপর একটা বাক্স রাখা আছে, আর তুমি একটি স্প্রিং তুলার সাহায্যে বাক্সটিকে টানছ। স্প্রিং তুলা দিয়ে টানার ফলে তুমি কত জোরে টানছ সেটা মাপতে পারছ। ধরা যাক স্প্রিং তুলার কাঁটা 1 কেজি বা 9.8 নিউটনের দাগে আছে, অর্থাৎ তুমি বাক্সটিকে 9.8 নিউটন বল দিয়ে ডান দিকে টানছ। যদি এই টান সত্ত্বেও বাক্সটি স্থির থাকে ও ডান দিকে না সরে, তাহলে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী তুমি কি সিদ্ধান্তে আসতে পারো? বাঁ দিকে বাক্সটির উপর নিশ্চয়ই কেউ 9.8 নিউটন বল প্রয়োগ করেছে, যার ফলে বাক্সটির উপর প্রযুক্ত মোট বল 0 হয়েছে, যার জন্য বাক্সটি স্থির অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হলো, বাঁ দিকের এই 9.8 নিউটন বল কে প্রয়োগ করল? এইবার যদি তুমি ওই বাক্সটিকে অন্য একটি টেবিলের উপর বসাও, যে টেবিলের উপরের তলটি আরও মসৃণ ও পিচ্ছিল, তাহলে হয়তো দেখা যাবে যে ওই 9.8 নিউটন বল দিয়ে টানলে বাক্সটি সহজেই ডান দিকে সরে যাচ্ছে। এ থেকে বোঝা যায় যে প্রথম টেবিলের ক্ষেত্রে বাঁ দিকের ওই বল টেবিলের উপরিতলেই প্রয়োগ করেছিল। যখন টেবিল বদলানো হলো ও পিচ্ছিল তলের উপর বাক্সটি বসানো হলো, তখন নতুন টেবিলের তল ওই সমপরিমাণ বল অর্থাৎ 9.8 নিউটন প্রয়োগ করতে পারেনি। অতএব এটা বোঝা গেল যে বাক্সটির নিচের তল আর টেবিলের উপরের তল এই দুইয়ের সংস্পর্শে একটা বলের সৃষ্টি হয়েছে বা উৎপত্তি হয়েছে। বাক্সটিকে টানা মাত্রই ওই বল টানের উল্টো দিকে ক্রিয়া করতে শুরু করেছে ও বাক্সটিকে সরতে বাধা দিচ্ছে। প্রথম ক্ষেত্রে ওই বলের মান আর টানের মান সমান, অর্থাৎ 9.8 নিউটন। তাই প্রথম ক্ষেত্রে দুটি বলের যোগফল 0 হয়েছে, আর দ্বিতীয় ক্ষেত্রে ওই বলের মান টানের চেয়ে কম, যার ফলে বাক্সটি ডান দিকে সরে গিয়েছে। দুটি তলের সংস্পর্শে তৈরি হওয়া এই বলটির নামই হলো ঘর্ষণ বল। তাহলে প্রথম ক্ষেত্রে ওই ঘর্ষণ বলের মান কত হবে? প্রথম ক্ষেত্রে ঘর্ষণ বলের মান 9.8 নিউটন। কেন? কারণ আমি এই 9.8 নিউটন বল প্রয়োগ করে বাক্সটিকে টেনেছিলাম, তা সত্ত্বেও বাক্সটি কিন্তু সরেনি। অর্থাৎ সেক্ষেত্রে এই ঘর্ষণ বলের মান হচ্ছে 9.8 নিউটন। আর দ্বিতীয় ক্ষেত্রে কত হবে? কোনো তলের উপর স্থির থাকা কোনো বস্তুকে ওই তলের সঙ্গে সমান্তরালে টানা সত্ত্বেও যদি সেটি না সরে, তবেই আমরা বলতে পারি যে ঘর্ষণ বলের মান টানের সমান। অর্থাৎ কোনো একটা বস্তু টেবিলের উপর রাখা আছে, আমরা টানছি, টানার ফলে যদি বস্তুটা না সরে বা স্থান পরিবর্তন না করে, তাহলে যে বল দ্বারা আমরা বস্তুটাকে টানছি ঘর্ষণ বলের মান সেটাই হবে এবং সেটা উল্টো দিকে ক্রিয়া করে। যদি টানের মান
স্প্রিং তোলার সাহায্যে জানা সম্ভব হয় তাহলে ঘর্ষণ বলের মানও জানা সম্ভব। কিন্তু যদি বস্তুটি টানের কারণে চলতে শুরু করে সেক্ষেত্রে ঘর্ষণ বলের মান এইভাবে শুধু স্প্রিং তোলার পার্ট দেখে নির্ণয় করা সম্ভব নয়। যদিও কারণ সেক্ষেত্রে ঘর্ষণ বলের মান টানের থেকেও কম হওয়ার জন্য তো বস্তুটা ওখান থেকে সরে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ঘর্ষণ বল ক্রিয়া করছে। তাহলে বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ। অর্থাৎ বস্তু যদি টানার ফলেও স্থান পরিবর্তন করছে না বা না করে তাহলে তখন যে ঘর্ষণ বলটা ক্রিয়া করছে সেটা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ। আর টানার কারণে যদি বস্তুটি চলতে শুরু করে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম হচ্ছে গতিশীল অবস্থার ঘর্ষণ। এবার ছবি দুটি ভালো করে লক্ষ্য করো, 1 নম্বর ছবি 2 নম্বর ছবি। 1 নম্বর ছবিতে দেখো কি বলেছে, বাক্সটিকে কেউ টানছে না। তাহলে এখানে কি বাক্সটির উপর কোনো ঘর্ষণ বল ক্রিয়া করছে? যেহেতু বাক্সটাকে কেউ টানছে না, তাদের উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তাহলে ওখানে ঘর্ষণ বল শূন্য। অর্থাৎ 1 নম্বর ছবির ক্ষেত্রে ঘর্ষণ বল শূন্য। 2 নম্বর ছবিতে কি বলছে, বাক্সটিকে 9.8 নিউটন বল দিয়ে টানা হয়েছে কিন্তু বাক্সটি স্থির রয়েছে। এখানে ঘর্ষণ বলের মান কত হবে? 9.8 নিউটনই হবে, কারণ বাক্সটি স্থির রয়েছে। 9.8 নিউটন বল দিয়ে টানার ফলেও বাক্সটা সরছে না। তার মানে ঠিক এর বিপরীত দিকে, বিপরীত অভিমুখে এই সমপরিমাণ বল দ্বারা কেউ বাক্সটাকে টানছে, সেটাই হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ এক্ষেত্রে ঘর্ষণ বলের মান কত হবে? 9.8 নিউটন। এইবার এই 3 নম্বর ছবিটায় দেখো, এখানে কি করছে, বাক্সটিকে 2 × 9.8 নিউটন বল দিয়ে টানা হচ্ছে। কোন দিকে টানা হচ্ছে? ডান দিকে, ডান দিকে টানছে। তা সত্ত্বেও বাক্সটি সরছে না। এক্ষেত্রে ঘর্ষণ বলের মান কত হবে? 2 × 9.8 নিউটনই হবে, এবং সেটা কোন দিকে হবে? বাম দিকে ক্রিয়া করবে। এইদিকে ডান দিকে টানা হচ্ছে, অর্থাৎ ঘর্ষণ বল বাঁ দিকে ক্রিয়া করছে। 4 নম্বর ছবিটা দেখো, এই ছবিতে বাক্সটিকে 3 × 9.8 নিউটন বল দিয়ে ডান দিকে টানা হচ্ছে ও বাক্সটি ডান দিকে চলতে শুরু করেছে। এই ক্ষেত্রে কিন্তু শুধু স্প্রিং তোলা পার্ট দেখে ঘর্ষণ বলের মান নির্ণয় করা সম্ভব নয়। কেন? কারণ যেহেতু বাক্সটা 3 × 9.8 নিউটন বল প্রয়োগ করার ফলে চলতে শুরু করেছে, অর্থাৎ ঘর্ষণ বলের মান কিন্তু এর থেকে কম হবে। অর্থাৎ স্প্রিং তোলায় তো পার্ট দেখাবে 3 × 9.8 নিউটন, কিন্তু ঘর্ষণ বলের মান এক্ষেত্রে কম হওয়ার জন্য তো বাক্সটা ডান দিকে সরে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু স্প্রিং তোলা পার্ট দেখে আমরা ঘর্ষণ বলের মান নির্ণয় করতে পারবো না। এখন কোনো একটা বস্তুকে টানা সত্ত্বেও যখন সেটি একটি তলের উপর স্থির থাকে তখন ওই ঘর্ষণ বলের মান কি নির্দিষ্ট নাকি বিভিন্ন টানের জন্য বিভিন্ন হয়? তাহলে যদি স্থির বস্তুটির উপর টানের মান ধাপে ধাপে বাড়ানো হয় তাহলে স্থির অবস্থায় ঘর্ষণ বলের মান কেমন হবে? এই পাশের ছকটি দেখো, এখানে কি করা হয়েছে, বস্তুটির উপর টানের মান ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। প্রথমে 0 ছিল, তারপরে 5.0 নিউটন বলে টানা হয়েছে, তারপরে 7.5 নিউটন বল দ্বারা টানা হয়েছে, তারপর 9.8 নিউটন বল দ্বারা টানা হয়েছে। তাহলে এই অবস্থা যদি ক্রমাগত বলের মানটা এখানে বাড়ানো হয়েছে, তা সত্ত্বেও যদি বস্তু চলতে শুরু না করে তাহলে যখন টানের মান 0 ছিল তখন ঘর্ষণ বলের মানও 0 হবে। এখানে যখন টানের মান 5.0 নিউটন ছিল তখন এখানে স্থির অবস্থায় ঘর্ষণ বলের মান হবে কত? 5.0 নিউটন। যখন টানের মান 7.5 নিউটন তখন এখানেও ঘর্ষণ বলের মান হবে 7.5 নিউটন। যখন টানের মান 9.8 নিউটন তখনও ঘর্ষণ বলের মান 9.8 নিউটন।
তাহলে এইভাবে বল প্রয়োগ ক্রমাগত বাড়াতে থাকলে একটা সময় তো বস্তুটা চলতে শুরু করবে, তখন কিন্তু ঘর্ষণ বলে, তাহলে তো ঘর্ষণ বলের একটা কিন্তু নির্দিষ্ট সীমা আছে। আমি যত খুশি বল বাড়িয়ে যাব, বস্তু তো স্থির থাকবে না, বাড়াতে বাড়াতে একটা সময় বস্তুটা চলতে শুরু করবে। অর্থাৎ ঘর্ষণ বলটাও ধীরে ধীরে বাড়ছে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট সীমা পর্যন্তটা বাড়বে, তারপর বস্তু কিন্তু আর স্থির থাকবে না, তখন চলতে শুরু করবে। অর্থাৎ ঘর্ষণ বলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই ঘর্ষণ বলটা বাড়বে। এইবার এই 1 নম্বর ছবিটা দেখো, এখানে কি করা হয়েছে, বস্তুটাকে একটা কাঠের টেবিল উপরে রেখে টানা হচ্ছে। বস্তুটি যতক্ষণ না সরে ততক্ষণ টানের মান আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। আমরা এখানে স্প্রিং তোলা কাঁটা দেখে খুব সহজে ঘর্ষণ বলের মানটা কত হয় তা জানতে পারছি। এখন ঠিক কী পরিমাণ টান দিলে বস্তুটি প্রথম সরতে শুরু করবে তাও কিন্তু এখানে স্প্রিং তোলার সূচক দেখে নির্ণয় করতে পারবো। অর্থাৎ ওই বস্তুটি তলের উপর থেমে থাকা অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কত সেটা কিন্তু আমরা স্প্রিং তোলার উপর নজর রাখলেই স্প্রিং তোলা পার্ট দেখে নির্ণয় করা সম্ভব। 2 নম্বর ছবিতে দেখো, বস্তুটাকে কিন্তু আগের মতো অবস্থায় রাখা হয়নি, এটাকে খাড়া করে রাখা হয়েছে। এখানে বস্তুটাকে শুয়ে রাখা হচ্ছিল, এখানে বস্তুটা খাড়া রাখা আছে। এইবার ঠিক একইভাবে এখানেও পরীক্ষা করা হলো, স্থির অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান আমরা ধীরে ধীরে টান বাড়িয়ে নির্ণয় করলাম। দেখা যাবে যে দুটি ক্ষেত্রে কিন্তু স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান একই হবে। এইবার ওই বস্তুটিকে একটি কাঁচের টেবিলের উপরে প্রথমে 1 নম্বর ও তারপর 2 নম্বর ছবির মতো করে ঠিক আগে যেমন রেখেছিলাম ওইভাবে রেখে পরীক্ষাগুলো আবার করা হলো। এবারেও দুটি ক্ষেত্রে স্থির অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান আমরা পাবো, একই মান পাবো। কিন্তু এই কাঁচের টেবিলে রাখার পর আমরা ঘর্ষণ বলের সর্বোচ্চ মান যেটা পাচ্ছি আর কাঠের টেবিলে রাখার সময় সর্বোচ্চ মান যেটা পেয়েছিলাম দুটো কিন্তু এক হবে না, আলাদা হবে। কেন? কারণ এখানে কাঁচের টেবিল এর উপরিতল আর কাঠের টেবিল এর উপরিতল কিন্তু আলাদা, অর্থাৎ এটা বেশি মসৃণ কাঁচের টেবিলটা। তাহলে এতক্ষণ আমরা যে পরীক্ষাটা করলাম তার থেকে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে কি বলছে দেখো, কোনো একটি বস্তু যখন একটি নির্দিষ্ট তলের উপর স্থির থাকে তখন ওই বস্তু ও তলের মধ্যেকার স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কি সবসময় একই থাকে, না ওই তলের সমান্তরালে দেওয়া টানের পরিমাণের সঙ্গে বদলায়? তাহলে আমরা তখন কি দেখলাম যে যখন একটা বস্তু একটা নির্দিষ্ট তলের উপর স্থির অবস্থায় আছে তখন ওই বস্তু তলের মধ্যেকার স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কিন্তু সবসময় একই। সর্বোচ্চ মানটা কিন্তু একটা নির্দিষ্ট, সেটা সবসময় একই থাকবে। যখন তলটা আর বস্তুটা নির্দিষ্ট সেক্ষেত্রে সর্বোচ্চ মানটা নির্দিষ্ট, আমি যেভাবেই তাকে টানি না কেন। আর এখানে দ্বিতীয় নম্বর কি বলছে দেখো, কোনো একটি বস্তুকে কিভাবে একটি তলের উপর রাখা আছে, অর্থাৎ বস্তুটি তলের যে অঞ্চলকে স্পর্শ করে আছে তার ক্ষেত্রফল বেশি না কম তার উপর কি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান নির্ভর করে? কখনোই না। কারণ আমরা দুটো পরীক্ষাতে দেখেছি, 1 নম্বর 2 নম্বর ছবিতে বস্তুটাকে প্রথমে শোয়ান অবস্থায় ছিল, পরে 2 নম্বরে খাড়া অবস্থায় রাখা ছিল। দুটো ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বলের সর্বোচ্চ মান আমরা একই পেয়েছি। অর্থাৎ সেখানে ক্ষেত্রফলটা কিন্তু কোনো বিষয় এখানে নয়। অর্থাৎ ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কিন্তু ক্ষেত্রফলের উপর নির্ভর করছে না। সেক্ষেত্রে স্পর্শতলের ক্ষেত্রফল বেশি না কম তার উপর ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কখনোই নির্ভর করে না। এবার আমরা এই পরীক্ষাটা দেখো, এখানে 1 2 3 তিনটে ছবি আছে। তিনটে ছবিতে টেবিলের উপর একটা বাক্সকে 3 রকম অবস্থায় রেখে টানা হচ্ছে। তাহলে প্রথম 1 নম্বরটায় কি বলেছে, শুধু বাক্সটি বসিয়ে, শুধু বাক্স আছে বসিয়ে একে টানা হচ্ছে। তারপরে 2 নম্বরে দেখো, এই বাক্সের উপর একটা 10 কেজি ভারী বাটখারা চাপিয়ে দেওয়া হয়েছে, দিয়ে টানা হচ্ছে। আর 3 নম্বর ছবিতে দেখো, এই বাক্সটার উপরে
10 কেজির দুটো বাটখারা চাপিয়ে দেওয়া হয়েছে, দিয়ে টানা হচ্ছে। এইবার নিচের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো দেখো কি বলছে। 1 নম্বর ছবিতে বাক্সটি টেবিলের উপর নিচের দিকে যে বল প্রয়োগ করছে তা 2 নম্বর ছবিতে টেবিলের ওপর বাক্সের দেওয়া নিম্নমুখী বলের চাইতে বেশি না কম। তাহলে কি বলছে যে 1 নম্বর ছবিটায় বাক্সটা টেবিলের উপর যে বল প্রয়োগ করছে নিচের দিকে নিম্নমুখী, 2 নম্বর ছবিতে টেবিলের উপরে রাখা বাক্সের দেওয়া নিম্নমুখী বলের চাইতে বেশি না কম। অবশ্যই 2 নম্বর টেবিলে বাক্সটা নিম্নমুখী বেশি বল প্রয়োগ করছে। কেন? কারণ এখানে একটা 10 কেজি বাটখারা চাপানো আছে। তাহলে 1 নম্বরের থেকে 2 নম্বর ছবিতে বাক্সটা টেবিলের উপর বেশি বল প্রয়োগ করছে। আবার 3 নম্বর ছবিতে টেবিলের উপর রাখা বাক্সটি যে নিম্নমুখী বল প্রয়োগ করছে তার মান 2 নম্বর ছবির টেবিলের উপর রাখা বাক্সে দেওয়া নিম্নমুখী বলের চাইতে বেশি না কম। এক্ষেত্রেও অবশ্যই 3 নম্বর ছবিটায় বাক্সটা টেবিলের উপরে বেশি 2 নম্বরের থেকে বেশি বল প্রয়োগ করছে, কারণ এখানে 10 কেজির ওজনে দুটো বাটখারা চাপানো আছে। তাহলে বাক্সটি যদি টেবিলের উপর নিচের দিকে বল প্রয়োগ করে, তাহলে বাক্স টেবিলের উপরে নিচের দিকে বল প্রয়োগ করছে, নিচের নিম্ন অভিমুখে, তাহলে টেবিলও নিশ্চয়ই বাক্সের উপরের দিকে সমান বল প্রয়োগ করছে ঊর্ধ্ব অভিমুখে, অর্থাৎ বিপরীত দিকে। কারণ নিউটনের তৃতীয় সূত্রে সেটাই বলা আছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যেহেতু বাক্স টেবিলের পরে নিচের অভিমুখে বল প্রয়োগ করছে, অর্থাৎ ঠিক টেবিলও বিপরীত মুখে অর্থাৎ ঊর্ধ্ব অভিমুখে সমানভাবে বল প্রয়োগ করছে। এইবার এখানে 3টি ছবিতে এই বাক্সটিকে ডান দিকে টানা হচ্ছে। এই টান ক্রমাগত বাড়ানো হচ্ছে যতক্ষণ না বাক্সটি চলতে শুরু করে, এবং স্প্রিং তোলার কাঁটার উপরে আমরা নজর রেখে চলেছি এবং ঘর্ষণ বলের সর্বোচ্চ মান নির্ণয়ের চেষ্টা করছি। এবার দেখো এখানে বলছে 1 নম্বর ও 2 নম্বর ছবির মধ্যে কোনটির ক্ষেত্রে টানের মান বেশি হলে তবে বাক্সটি চলতে শুরু করবে। তাহলে অবশ্যই 2 নম্বর ছবিতে টানের মান বেশি হতে হবে, কারণ 2 নম্বর ছবিটায় কী করা আছে, একটা বাক্সের ওপর 10 কেজির বাটখারা চাপানো আছে। তাহলে আর 1 নম্বর ছবিতে শুধু একটা খালি বাক্স রাখা ছিল টেবিলের উপর। তাহলে 2 নম্বর ছবিটার ক্ষেত্রে বেশি টান দিতে হবে, বেশি জোরে টানতে হবে, তবেই বাক্স চলতে শুরু করবে। তারপরে বলছি দেখো, স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান 1 নম্বর ও 2 নম্বর ছবির মধ্যে কোনটিতে বেশি। তাহলে অবশ্যই 2 নম্বর ছবিতে বেশি হবে, কারণ 2 নম্বর ছবিতে বেশি জোরে টানতে হচ্ছে বাক্সটাকে, তবে চলতে শুরু করছে 1 নম্বর ছবি অপেক্ষা। অর্থাৎ 2 নম্বর ছবির ক্ষেত্রে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বেশি হবে। এবার বলেছে 2 নম্বর আর 3 নম্বর ছবির তুলনা করে বলার চেষ্টা করো যে কোন ক্ষেত্রে স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বেশি হবে। তাহলে অবশ্যই 3 নম্বরটা ক্ষেত্রে বেশি হবে, কারণ 3 নম্বর ছবিতে 10 কেজি ওজনে দুটো বাটখারা চাপানো আছে, আর 2 নম্বরে সেখানে একটা বাটখারা ছিল। অর্থাৎ 3 নম্বর ছবির ক্ষেত্রে আরও বেশি জোরে টানতে হবে, অর্থাৎ সেখানে ঘর্ষণ বলের মানও 2 নম্বর ছবির তুলনায় বেশি হবে। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো বস্তু যখন কোনো তলের উপর স্থির হয়ে বসে থাকে, তখন ওই বস্তুটি ওই তলের উপর কি করছে, লম্বভাবে নিচের দিকে একটা বল প্রয়োগ করে, এবং ওই তলটিও বস্তুর উপর লম্বভাবে উপরের দিকে সমান বল প্রয়োগ করে। তাহলে এই লম্বভাবে প্রয়োগ করা বল যদি বেশি হয়, অর্থাৎ এই লম্বভাবে প্রয়োগ করা বল যত বেশি হবে, তাহলে ওই বস্তু এবং তলের মধ্যেকার স্থির অবস্থার ঘর্ষণ বলের মান তত বেশি হবে। তাহলে আমরা ঘর্ষণ বল সম্বন্ধে কি কি জানলাম, এই জায়গাটা খুব ভালো করে দেখো। একটি তলের উপর স্থির হয়ে বসে থাকা একটি বস্তুকে যখন সরানোর চেষ্টা করা হয়, বা ও তলের উপর দিয়ে বস্তুটি যখন চলতে থাকে, তখনই ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। অর্থাৎ একটা তলের উপর একটা বস্তু স্থির অবস্থায় আছে, যখনই বস্তুটাকে সরানোর চেষ্টা করা হবে বা ওই তলের উপর দিয়ে বস্তুটি চলতে শুরু করবে,
তখনই ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে, তার আগে নয়। অর্থাৎ বস্তু স্থির থাকা অবস্থায় কোনো ঘর্ষণ বল ক্রিয়া করে না। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়া করে। তাহলে ঘর্ষণ বল কীভাবে ক্রিয়া করছে? যে দুটো বস্তু সংস্পর্শে আছে সেই সংস্পর্শ তল দুটির সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়া করে। তারপরে দেখো, টানা সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ। স্থির অবস্থার ঘর্ষণ বলের একটা সর্বোচ্চ মান আছে, অর্থাৎ এই স্থির অবস্থার ঘর্ষণ বলের মান কিন্তু একটা সর্বোচ্চ মান থাকবে। এই সর্বোচ্চ মান একটি নির্দিষ্ট বস্তু ও একটি নির্দিষ্ট তলের উপর থাকার সময় সর্বদা একই থাকে। অর্থাৎ বস্তু দুটি যখন নির্দিষ্ট হয় তখন কিন্তু এই ঘর্ষণ বলের মানটা, সর্বোচ্চ মানটা কিন্তু নির্দিষ্ট। আর বস্তু চেঞ্জ হলে বা পাল্টে গেলেই তখন ঘর্ষণ বলের মানও পরিবর্তন হবে। অর্থাৎ বস্তুটি যখন একই থাকছে তখন তাদের মধ্যে, তাদের যে সংস্পর্শ তলের মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করে, সেই ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটা সবসময় নির্দিষ্ট থাকে। দুটি তলের মধ্যে উল্লম্বভাবে ক্রিয়াশীল, উল্লম্ব মানে লম্বালম্বি, উপর নিচ, ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হয় ওই তলের সমান্তরালে ক্রিয়াশীল স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও তত বেশি হবে। তাহলে কি বলেছে আবার দেখো শেষের পয়েন্টটা, দুটি তলের মধ্যে উল্লম্বভাবে ক্রিয়াশীল ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হবে, অর্থাৎ যে দুটো বস্তু পরস্পর রাখা আছে সংস্পর্শে তাদের মধ্যে তো ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, একটা বস্তু আর একটা বস্তুর উপরে রাখা আছে, তার মানে উপরে বস্তুটা নিচের বস্তুর উপরে নিচের অভিমুখে বল প্রয়োগ করছে, ঠিক একই রকমভাবে নিচের বস্তুটাও ওপরের বস্তুর উপর উপরের দিকের অভিমুখে বল প্রয়োগ করছে। একটা হচ্ছে ক্রিয়া আর একটা প্রতিক্রিয়া। তাহলে এই ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হবে ওই তলের সমান্তরালে ক্রিয়াশীল স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও তত বেশি হবে। আজ তাহলে এই পর্যন্ত থাক, আমরা পরবর্তী ক্লাসে পরের বিষয়টা নিয়ে আলোচনা করব।